আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনুপ্রেরণার গল্পে। আজকে আমরা যার কাছ থেকে গল্প শুনবো, ওনার গল্পটি আমাদের তরুণ সমাজ, নবীন সমাজের জন্য খুবই চমৎকার একটি অনুপ্রেরণার গল্প। একজন বৃক্ষপ্রেমী, সমাজ সচেতন, পরিবেশবাদী AHM মোতালেব স্যার, যিনি পেশায় সাংবাদিকতা করেন, পাশাপাশি ওনার 1982 সাল থেকে ব্রহ্মপুত্র নদীর এপাশ ওপাশ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই গাছ রোপণ করেন। এই জন্য তিনি বৃক্ষপ্রেমী হিসেবে খ্যাত এবং এক নামে ওনাকে সবাই চিনেন ময়মনসিংহ শহরে। উনি ময়মনসিংহের স্থানীয় মানুষ। তো ওনার কাছ থেকে আমি অনুপ্রেরণার গল্প শুনবো। শুরুতেই ওনার পরিচয়টা ওনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। স্যার বলেন। ধন্যবাদ সুমন, কবি সুমন। আমার নাম AHM মোতালেব। আমি 1975 সন থেকে সাংবাদিক পেশায় নিয়োজিত হয়েছি। 1982 সন থেকে আমি গাছ লাগানো শুরু করেছি। তখন আমার ময়মনসিংহের জেলা প্রশাসক ছিলেন আনসারি সিদ্দিকী। তিনি ধার্মিক মানুষ ছিলেন, মক্তবে পড়াশোনা করছেন। পরে EPS ইয়েতে তিনি ক্যাডারে তিনি যুক্ত হয়েছেন, জেলা প্রশাসক হয়েছেন ময়মনসিংহে। আসার পরে উনি বলবো তার গাছ লাগানো যাবো, গাছ লাগাতে হবে। আমি স্যার লাগাবো, এই শুরু করলাম গাছ লাগানো কী বলবো, স্যার সাইকেলের মাঠের আশপাশে লাগিয়ে। আচ্ছা, সাইকেলের মাছ তখন মানে খেলাধুলা এত নাই, এই সামান্য অনেক মাঠ আছে, তো মোহন কলেজ মাঠ আছে, স্টেডিয়াম আছে, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধান ক্ষেত আছে, খেলাধুলার কোনো মাঠের অভাব নাই। তো লাগিয়ে দিলাম, লাগানো হলো। চারপাশে গাছ আছে, কোন গাছ কে লাগাইছে আমি বলতে পারবো। তখন সামরিক আইন আসলো, সামরিক আইনের সময় সাব জোনাল মাসুল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন মিস্টার ব্রিগেডিয়ার সদর আলী হাসান, এবং DML ডিস্ট্রিক্ট মাসুল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন মিস্টার মতিন সাহেব। তিনি সহ আমরা অন্যান্য জেলা অফিসার সবাইকে নিয়ে এই গাছ লাগানো শুরু করলাম। তখন সময় এই লাগানো শুরু করলাম, তখন তো মানুষ গাছ নষ্ট করে, ভাঙে, এবং ভাঙার মধ্যেও পরিচর্যা করি সে করি, টান থাকছি দেয়। দেখার পর তিনি বললেন ঠিক আছে মতো আবার লাগাইছি। লাগানোর পর আস্তে আস্তে গাছ লাগাইছি। তখন সময় মেহগনি গাছ মাত্র আসতেছে বাংলাদেশে, আস্তে আস্তে বাংলাদেশে মেহগনি গাছের বড় গাছ কোনো না, ফলের গাছ বড় নাই, ছোটো ছোটো ফলের গাছ। বন বিভাগ ফলের গাছ করে না, তার শুধু কাঠ গাছ করে। এরপর আস্তে আস্তে সিদ্ধান্ত ঠিক আছে ফলের গাছ করে। পরে আস্তে আস্তে কিছু ফলের গাছ করার পরে 1900 ওয়ার্ল্ড ব্যাংক থেকে সামাজিক বনের ট্রেনিং দিল, ট্রেনিং শুরু করলো, প্রশিক্ষণ শুরু করলো। এই প্রশিক্ষণ শুরু করার পরে আমি যখন চাঁদপুর কুমিল্লা গেলাম, কুমিল্লা যাওয়ার পর দেখলাম দুইটা সরকারি নার্সারি, চাঁদপুর আর একটা হলো কুমিল্লা। জুনাতি চৌধুরী DFO গেলাম বেড়াইতে, আর কোনো বেসরকারি নার্সারি। তো ট্রেনিং যখন শুরু হলো, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ট্রেনিং করলো সামাজিক বনায়নের, বন রক্ষার জন্য সামাজিক বনায়নের প্রশিক্ষণ দিল। এবং যে দ্রুত বর্ধনশীল গাছ হিসাবে তখন ইউক্যালিপটাস আর অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া, এই দুইটা গাছ তার সিদ্ধান্ত হলো বন রক্ষা কীভাবে হবে, বনের লোক অংশদায়িত্বের মাধ্যমে এই প্রকল্প চালু করলো এবং তাদেরকে ট্রেনিং দিল। ট্রেনিং দেওয়ার পরে নিজেরা নার্সারি শুরু করবে। এই যে বর্ণ যেখানে নার্সারি দেখো, ওই ট্রেনিংয়ে সুফল হলো এটা, এই নার্সারি। যার পর নার্সারি বাড়তে করতে এখন কোটি কোটি মালিক হয়েছে এই নার্সারি দিয়ে, এই ট্রেনিং। ট্রেনিং কোনো সময় বিফলে যায় না, যে ট্রেনিং দেয়, যে ট্রেনিং নেয় তার ট্রেনিং কোনো সময় বিফলে যায় না, সবসময় ট্রেনিং কাজে লাগে, এবং সেটা যারা কাজে লাগাইছে তারা এসে বেনিফিট হয়েছে, তাদের সুবিধা করতে তারা। 1975 সালের গল্প, 75 সালের পরে, 2000 পর 75 শেষ আমার। হ্যাঁ, আস্তে আস্তে পরে আমি 75 বলেই 75 আসলাম। ধরি ইত্তেফাকে চাপ হইলো, আমার চিঠিপত্র কলমের নিউজ, এরপর চাপ হইলো দৈনিক সংবাদের নিউজ, বিভিন্নভাবে মানে চিঠিপত্র কলমের চাপ হয়। আস্তে আস্তে আমি আসলাম দৈনিক জনপদ ঢাকাতে বেরো, পত্রিকার সাংবাদিক হইলাম। এরপরে ওই পত্রিকা সাংবাদিক হইলাম, তারপরে দৈনিক আজাদের সাংবাদিক হইলাম ঢাকা। এরপর দৈনিক স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করলাম 15 বছর ময়মনসিংহ দৈনিক স্টাফ রিপোর্টার। সে কিশোরগঞ্জে বসে ছিল 15 বছর আমি চাকরি করলাম। তারপর ময়মনসিংহ দৈনিক জাহানার 2 বছর চাকরি করলাম, এখানে চাকরি করে। তারপর আস্তে আস্তে কিশোরগঞ্জ ব্যাক করলাম ময়মনসিংহ দৈনিক আজাদের সাংবাদিক হিসেবে জয় করলাম। আজাদের কাজ করলাম, আজাদের কাজ করার পরে আজাদ বন্ধ হয়ে গেল, পরে আবার দৈনিক খবর হয়ে করলাম, এখন পর্যন্ত খবরই আছে। এরপরে অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকার মধ্যে বিভিন্নভাবে আমি আমার পরিবেশ নিয়ে কাজ করি। যেমন যে 30 সালে বইলোর একটা আছে মৃৎশিল্পী, এদেরকে নিয়ে প্রদান করলাম। 70টা পত্রিকা আমার কাভারেজ দিল মৃৎশিল্পীদের নিয়ে, যারা মানে তখনকার সময় ওই পলিথিন বন্ধ করে গেলো, বন্ধর পরে মৃৎশিল্পীদের বাড়িয়ে গেলো, কত বাড়িয়ে গেলো, মৃৎশিল্পীরা মানে তাদের বেকারত্ব কমে গেলো, বাড়িয়ে গেলো। বেকার ছিল, তার অন্য ভাষায় জড়িত ছিল, তখন তারা আবার এই পাশে আবার এসে যাই যাবে। এই অনুযায়ী আমি নিউজ করলাম। নিউজ করার পরে অনেক পত্রিকা পড়লো, আস্তে আস্তে মোটামুটি মানে প্রবল হয়ে থাকলাম।
এবং আমি সে টেস্ট সেক্রেটারি হলাম 1954 বছর পর্যন্ত সেক্রেটারি হলাম 2 বছর এর আগে নির্বাহী পরিষদে ছিলাম বিভাগীয় সদস্য জয়েন্ট সেক্রেটারি 7 বছর আস্তে আস্তে পরে প্রেস ক্লাব উন্নয়ন করলাম চিন্তা উন্নয়নের প্রেস ক্লাবে করে আসলাম। এখন গাছ লাগানো এটা হচ্ছে মৃত্যু আগ পর্যন্ত দোয়া করবো, মৃত্যু আগ পর্যন্ত আমি এই গাছ রোপণ করতে পারি তোমাদেরকে নিয়ে সাথে নিই। আমি একা না, আমি যদি একা গাছ লাগাই না, আপনি তো আমাদেরকে এখন অনুপ্রেরণা আমি দিচ্ছেন। অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে। তোমরা যখন আসো আমার সাথে গাছ আপনার যে লাগাও, তারুণ্য, হ্যাঁ আপনার রুটিনটা যদি একটু বলেন তাহলে আমাদের আসলে আমি- মানে ইয়াংরা তো রাত 12টা পর্যন্ত আমি তো সজাগ থাকে, আমি তো- ঘুম থেকে ওঠে সকাল 10টায়। ওনার রুটিনটা যদি একটু শুনেন, এই রুটিনটা আমি মনে করি যে আমি- আসলে আপনারা শুনেন তাহলে বুঝবেন যে আসলে কতটা। আমি 10টার মধ্যে বেড়ে চলে যাই, কিছু কাজ না থাকে 10টার মধ্যে বেড়ে চলে যাই, ঘুম দিই। আমি আর 3টা 4টার মতো ঘুমাই গেলে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করি। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি। তেলাওয়াত করার পরে আমি তাসবিহ পাঠ করি। তাসবিহ পাঠ করার পরে ফজরের সুন্নত নামাজ পড়ি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এরপরে যাই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি। জামাতের সাথে ফজর নামাজ আদায় করি। ফজর নামাজ আদায় করে আমি গাছের পানি দিই, পানি রক্ত করে তারপর গাছ নিয়ে আসি রোপণ করার জন্য। রোপণ করার সময় অনেকে আমি যখন নিয়ে আসতে থাকি আমার হাত থেকে ঢুকে গাছ নিয়ে সবাইকে নিয়ে নেয়। আর এই মোতাবেক আমার সাথে টানটানি করে আর তারা নিজেরা বহন করে, আমার পালন করতে হয়। এরপরে কী হয়, আমি যখন লাগাইতে আসি তখন অনেকে হ্যাঁ ভাই গাছ লাগাইতে, হ্যাঁ আসেন এই লাগাইলো, গাছ লাগানো শুরু করলো, আমার লাগাইতে হয় না। আমি গর্ত করে দিতে থাকি, অনেক সময় আমার গর্ত করতে হয় না, গর্ত করতে হয় না বলে আসেন। এই যে আমি লাগাইছি, আমি যে উৎসাহ পাই, উৎসাহ থেকে আমি আরও এনকারেজ হইতেছি। এই জন্য বলতো সমাজ যদি এইভাবে আমার মতো এইভাবে গাছ লাগানো শুরু করে তাহলে পৃথিবীর সবুজ করা খুব কঠিন ব্যাপার না। যারা আপনি এই দেশে নাই, অন্য দেশে সেখানেও 10টা গাছ লাগাইতে পারে তারা, যে কোনো জায়গা থেকে গাছ লাগাইতে পারে। গাছ লাগানোর অসুবিধা নাই, যে কোনো জায়গাতে লাগানো যায়। আমি মনে করি আমাদের অনেকে আছে বন্ধু বান্ধবরা আছে, ভাই তোমার পছন্দ টাকা বলতে গাছ লাগাই দাও, যে কোনো জায়গায় গাছ লাগাই। তারপর বলে গাছ পরিকল্পনা লাগাই না, তুমি দেখানো পাও ওই জায়গা পরিকল্পনা তুমি বই 10 গাছ লাগাই দাও, তুমি লাগো তো গাছ নিয়ে লাগাই দিই, ওই লাগে ভালো লাগে তুমি দেখা দাও। এরকম এমন অনেকে এইভাবে গাছ লাগাই। এই জন্য আমি আমার স্লোগান হচ্ছে, প্রথম যখন গাছ শুরু করলাম তখন স্লোগান হলো জমিদার গাছ তার, অক্সিজেন হোক সবার। 2004 সালে আমি 7 বাগান করে প্রধানমন্ত্রী জাতীয় উৎসবে 2004 সালে 2004 হ্যাঁ, তখন ছিল এই বিএনপি কোম্পানি পাইলাম। এরপরে আসলাম, ওই গাছ বড় হয়ে গেছে, বড় হয়ে যাবে গাছ লাগিয়ে যায়। পছন্দ করেন গাছ কী করলাম, কালীগুলো বা রাস্তা লাগে, রাস্তা লাগাইছি, রাস্তা অনেক বড় গাছ গেছে। তখন গাছ গেছে আমার জাতীয় পুরস্কার পাইলাম, প্রথম জাতীয় পুরস্কার পাইলাম 2013 সালে, দ্বিতীয় পুরস্কার পাইলাম। তখন পাই গেলাম, এটা হচ্ছে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, জাতীয় পুরস্কার নাকি এটার নামটাই কি বৃক্ষরোপণ নাকি সমস্যা? না না, প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার, বিক্রমণ প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার এটা পাই গেলাম 2013 সালে। ভাই আমি তো গাছ লাগানো বন্ধ করা যাবে না, আমি তো বন্ধ করি। আমি এই পুরস্কার পাওয়ার জন্য গাছ লাগাইছি, আমি জানিও না জানি পুরস্কার গাছ লাগাই। তারপর যেটা যে সম্মানী বেশি সম্মানিত গাছ কিনে আরও বেশি লাগাইছি। এমনকি ময়মনসিংহের ময়মনসিংহ বাসী আমাকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করে, তারা গাছ নিয়ে আসে, গাছ দেয়, গাছ লাগাই, নিজেরা লাগায় আমার সাথে। আমি খুব আনন্দ পাই, এই আনন্দের মধ্যে আমি চলতেছি, চলে যেতে। তারপর আমি ইয়াং আছি, আমার আপনি তো আমি যে বললাম যে আপনার রুটিনটা এই জন্য শুনতে চাইলাম, অন্য কি শোনানোর জন্য, যে কিন্তু চমৎকার রুটিন। পৃথিবীর এখন পর্যন্ত যত সফল মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, সবার সকাল হতো সূর্য ওঠার আগে। আর বর্তমানে আমাদের অবস্থা হচ্ছে আমাদের সূর্য ওঠার অনেকক্ষণ পরে আমাদের সকাল হয়, সেই জন্য আমরা ব্যর্থ, আমাদের জীবন ক্ষেত্রে ব্যর্থ হই। যারা এই চেষ্টাটা করে যাচ্ছে, সূর্য ওঠার আগে যদি আপনি উঠতে পারেন, আপনি এনি হাউস সফল হবেন। আপনার সময় 24 ঘন্টার সময়টা যদি ভাগ করেন, সূর্য ওঠার আগে যার সময়, সূর্য ওঠার আগে যিনি উঠেন তার সময়, আর যিনি সূর্য ওঠার পরে, সূর্য ওঠার পরেরও তো অনেক প্রকারভেদ আছে, 8টা 9টা 7টা 10টা 11টা, তার সময় 24 ঘন্টাকে একটু চিন্তা করেন, এখানেই আপনার সফলতা ব্যর্থতার গল্প তৈরি হয়ে যাবে। তো আপনার এই যে আমি একটু বলি, সেটা হচ্ছে যে 3 বন্ধু বিদেশে বাড়িতে গেছে, 3 বন্ধু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বাড়িতে গেলে তখন তারা অ্যাটেন্ডেন্স নিয়ম হচ্ছে, ওই হোটেল নিয়ম হচ্ছে, প্রত্যেক হোটেল নিয়ম আছে যে আপনি যদি বাইরে যান তাহলে অ্যাটেন্ডেন্সের চাবি রাখে দেবেন রুমে। আগুন লাগতে পারে, বিভিন্ন লোক অ্যাক্সিডেন্ট রুমের মধ্যে, এরকম তো কারেন্টের বাতি জ্বালাই একটু চাবি রেখেছে, চাবি রেখে বাড়িতে আছে। বলছে 11টার পর আসলে রুম বন্ধ, ওই অ্যাটেন্ডেন্স রুম বন্ধ হয়ে যাবে, চাবি বাইরে আসছে, সবাই সাথে আসে পারে। ওই 3 বন্ধুর মধ্যে দেখা গেছে 3 বন্ধু একটু দেরি হয়ে গেছে, তোমার 12টা বেজে গেছে, আস্তে আস্তে রাত্রে 12টা বেজে গেছে, 11টার পর আসছে, আমার সাথে দেখা যায় 3 বন্ধু, ঠিক আছে, উঠে বসছে,
যে মন্দিরের তা 25 তলা বিল্ডিংয়ে তাদের 10 তলায় উঠছে ওই উঠছে ওই পর্যন্ত আস্তে আস্তে উঠতে গেছে একজন গান গায়, গান গেতে উঠছে, তুই কি জানো আমি গান জানি, গান গাইতে উঠছে, 5 তলা উঠছে। আবার একজন বলতেছে যে আমি তো কবিতা বলি, কবিতা পড়তে উঠছে। এরপর একজন আমি গল্প করতে উঠছে। উঠার পরে ইয়ে দেয় পর রাজ্যের গোলা বেঁচেছে না। কাজেই আমি অনুরোধ করবো, চাবি নাই, চাবি হচ্ছে আমার ব্যস্ত যাবেন কীভাবে, ব্যস্ত চাবি লাগবো। চাবি যদি না থাকে তো ব্যস্ত আমি কেমন বই থাম দেবো। কাজেই ব্যস্তে কীভাবে যাবেন, সব কীভাবে যাবেন সেই চিন্তা আপনার করতে হবে যে আমি জান্নাতবাসী জান্নাত তালা কোন লাগবো, তালা হলো নামাজ, চাবি হলো নামাজ। চাবি যদি না থাকে তাহলে নামাজ না পড়তে আপনি খুলতে পারবেন না, চাবি আপনার চাবি নাই, চাবি ঠিক আছে, ঠিক এরকম হবে। কাজে নামাজ অবশ্যই নামাজ পড়া শুরু করুন এবং আপনি দেখবেন আপনার দিন আপনার সমস্ত শরীরের যা আছে সব কিছু আপনি আল্লাহ দুনিয়া আখিরাত ওইটাই সুবিধা হবে, সফল সফল হবে। সেই জন্য আমি তাহলে করতে আমার মনে থাকবে আগে নামাজ পড়ে অন্য কাজ। দেখ, এখান থেকে আমি আর একটু কথা বলতে চাই। এই যে গাছ লাগানো, এটা কিন্তু সদগায়ে জারিয়া। আমি চলে যাব, এই যে মোতালেব স্যার উনি থাকবেন না, কিন্তু ওনার এই যে গাছগুলো, যেই গাছটা, যে একটা গাছ সাথে আছে, এই গাছটা কিন্তু ওনার লাগানো নদীর পাড়ে। এই যে বাঙনে অনেক চলে যাচ্ছে, প্রায় 200 ফুটের মধ্যে দিকটা চলে গেছে, তাই না? তো অনেক গাছ উনি এখানেও ছিল, চলে গেছে এই গাছগুলো। তো নদী হয় রোদেও যেমন গাছ সাহায্য করে অক্সিজেন দিচ্ছে, এখানে মানুষ বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, ওই পাশে চাষটল আছে, মানুষ বসতে পারে। তো এই যে গাছগুলো থেকে মানুষ সেবা পাচ্ছে, এটার কিন্তু একটা সব পরগুলো যাবে, সদগায়ে জারিয়া হিসেবে এটা হচ্ছে। তো আমরা তো কথা বলছিলাম এইচএম মোতালেব স্যারের সাথে, আমি ওনাকে বৃক্ষপ্রেমী হিসেবে চিনি এবং এটাই বলতে চাচ্ছি। তো এখন একটু অ্যাড করতে চাই, আপনাকে অনেকে আলোক চিত্রী বলে। হ্যাঁ, আসতেছি আর একটু বলি। সেটা হচ্ছে যে হয়তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী যখন সূত্রে ফিরেন, তখন উনি দেখলেন যে দেওয়াতে একজন হেলান দিয়ে বসে আছে। নজর জিজ্ঞেস করলেন কে বলে, উনি আল্লাহ পিতা, সালাম করছে। সালাম করে দেওয়ার পরে উনি ইব্রাহিম সালাম বললেন যে ইয়া আল্লাহর এক রসুল, আপনি উন্মত সুসংবাদ নিয়ে যান। সুসংবাদে কি যে আপনি উন্মত করবেন গাছটা কেটে বেরোচ্ছে, অনেক জায়গা খালি আছে, গাছটা কেটে বলবেন। তখন উনি আবার একটা দোয়া পড়াই দিলেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বিল্লাহ, এই পড়াই দিলেন। সেটা হলো তিনি আবার সাহাবীদের সাথে বললেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং গাছ লাগানো শুরু করলেন। এবং তারপরে আপনার এই লাগানো শুরু করলো। এরপর আমরা আস্তে আস্তে তারপরে 12 জন পুঁথিগত এই কথাটা বলা আছে, লেখা আছে, আমরা দেখবেন। এরপর বলা আছে যে যারা বলছেন যে দেখো তুমি কেমন, নদী কালকে কেমন, তুমি আজকে একটা গাছ লাগাও। গাছের প্রতি গতি দিচ্ছে কীরকম, আপনি ভাত খান না খান, কিন্তু আপনারা গাছ লাগান। গাছ আপনাকে অক্সিজেন থাকতে হবে, গাছ হলে অক্সিজেন থাকতে হবে। যত গাছ থাকবেন তত বিশুদ্ধ বাতাস পাবেন। সকালে ঘুমতে করবেন, লোকজন কম থাকে, আপনি বিশুদ্ধ বাতাস পাবেন, স্বাস্থ্যের জন্য ভালো হবে। যদি আপনি আস্তে আস্তে তাপ সূর্য উঠে যাবে আর তাপমাত্রা বাড়বে, আপনার সুস্থ হবে। নিজের সবসময় মানুষের কথা বলবেন, মেজাজ গরম করে কথা বলবেন, মেজাজের কথা বলবেন, স্বাভাবিক কথা। কিন্তু এটা সকালবেলা হলে আমরা বাতাস নেবেন এবং সারাদিন আপনি চলবেন, কেউ সাথে কোনো আচরণ কোনো উত্তেজিত হবে না, জীবন কন্ট্রোলে চলে। হ্যাঁ, জীবন নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোল থাকবে। এখন একটা হাদিসের কথা বললেন বৃক্ষরোপণ নিয়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি যদি আমরা একবার পাঠ করি তাহলে জান্নাতে একটি বৃক্ষরোপণ হবে। তো এখানে তো আমরা সওয়াব, মানে এই তসবিহটি পড়ার মাধ্যমে সওয়াব অর্জন করলাম এবং জান্নাতে একটি বৃক্ষরোপণ করলাম। কথা হলো যে এখানে বৃক্ষরোপণের কথা বলা হয়েছে, অন্য কথাও তো বলা যেতে পারতো বা বলতে পারতেন, কিন্তু বলেছেন বৃক্ষরোপণের কথা। এর দ্বারা আমরা বুঝতে পারি যে বৃক্ষ আমাদের আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখানে বৃক্ষের গুরুত্বটা আমরা এই হাদিস থেকেও করতে পারি। গাছালা জিকির, কেমন পর্যন্ত গাছালা জিকির, এই যে লাগাবেন গাছ, একটা গাছ লাগাবেন, সে বাচ্চা হবে, যাই হোক, যত অংশ বিস্তার হবে তত আপনি সবাইতে থাকবেন। কেমন করবেন সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে কেমন পর্যন্ত নেবে এবং এই দোয়া কেমন পর্যন্ত নেবে। কাজেই গাছ সবাই লাগান, গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, আমি বলবো গাছ। যে অনেক ধন্যবাদ, আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি। আপনার গল্প যারা শুনবে, যারা দেখবে, তারা অবশ্যই উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে এবং আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন। আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন থেকে কিছু শুনতে চাই। আমি আপনার নাম যখন উচ্চারিত হয় তখন মানুষ বলে যে বৃক্ষপ্রেমী আলোকচিত্রী একটি শব্দ বলে, আলোকচিত্রী মোতালেব। এইটা নিয়ে একটু, আপনি তো সাংবাদিকতা করছেন বিভিন্ন বিষয়ে, আলোকচিত্রীরা কীভাবে আপনার নামের সাথে যুক্ত হয়ে গেল? আগে ময়মনসিংহে যারা ছবি তুলছে, ফটোগ্রাফির কাজে নিয়োজিত ছিল, সাংবাদিক পাশাপাশি ফটোগ্রাফার আসতে সাথে আলাদা ক্যামেরা আসছে।
ফটোগ্রাফার ছবি তোলা যাবে। কিন্তু আমরা তো মফস্বল থেকে আমরা হলো অলরাউন্ডার। ঢাকা যারা প্রত্যেকে কাজ করে তাদের হলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা। কেউ কূটনীতি রিপোর্ট করবে, কেউ কর্তৃপক্ষ করবে, কেউ বিভিন্ন জানার নিয়ম থাকে। কেউ অলরাউন্ডাররা তারা ক্যামেরাম্যান, একজন ক্যামেরাম্যান, একজন রিপোর্টার, দুজন একসাথে। কিন্তু আমাদের কিন্তু আমরা হলো অলরাউন্ডার, যারা মফস্বল থাকি ঢাকার বাইরে তারা অলরাউন্ডার। কারণ আমাদের ছবি তুলতে হবে, রিপোর্টও লিখতে হবে, রিপোর্ট সংগ্রহ করতে হবে, সবই আমাদের করতে হবে, সব আমাদের করতে হবে। কাজে এনে আর অন্য কোনো হিসাব নাই। আর যা ছবি নাম তুলতে তাকে আমরা ভাড়া করে নিয়ে ছবি তুলতে, সেখানে পেমেন্টটা বেশি, অনেক টাকা লাগে বেশি, খরচও বেশি। আর প্রতি যে টাকা দেয় তার পয়সাটা পারে। তারপরে ক্যামেরা কিনলাম একটা, এই ছোটো একটা ক্যামেরা কিনলাম, এই 600টার মধ্যে ক্যামেরা কিনলাম, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনলাম। এটা 1982 দেখলাম যে ছবি না তুললে সুবিধা হয় না, সাংবাদিক কত সবাই ছবির প্রতি আকর্ষণ পায়। ছবির একটা FM2 একটা ক্যামেরা কিনলাম, অটোমেটিক ক্যামেরা কিন না ছবি তোলা শুরু করলাম। আস্তে 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 DSLR কিনলাম। পরে আগে বললাম অ্যানালগ ক্যামেরা কিনলাম, পরে একটা কিনলাম কিনলাম। তারপর মঞ্জুর হাসান বুলবুল, উনি যা জার্মানি গেছেন ট্রেনিং করতে, সাংবাদিক ট্রেনিং করতে। তো মঞ্জুর হাসান বুলবুল সে সংবাদে চাকরি করতেন, উনি ট্রেনিং গেছেন। ট্রেনিং থেকে আসে উনি সংবাদ দান করলেন। উনি একটা ক্যামেরা নিয়ে আসছিলেন, ক্যামেরা বাহার ফেলে আসে, এটা উনি ব্যবহার করে না, জানাও না, করেও না, জানলেও এটা ব্যবহার করে না। ওর বোঝালে আমার তো ক্যামেরা আসছে একটা, নিয়ে যায় ক্যামেরা, তেমনি আমার ক্যামেরা উপহার দিলে জার্মান থেকে আসার সময় ক্যামেরা নিয়ে আসলে ক্যামেরা আমার করতেন। আমি এই ক্যামেরা দিয়ে শুরু করলাম, একদম রীতিমতো ফটোগ্রাফ। মানে আমার মতো ফটোগ্রাফ আমি চিনি তখন এমনি তো ছিল এমনি ছিল না। কারণ আমি সাংবাদিকতা, আমি সাংবাদিক মানুষ আমার চিনি, আর অন্য সাংবাদিক চিনি। সাংবাদিক ছিলেন যারা সাংবাদিক হয়েছেন, অধ্যক্ষ মোহাম্মদ হাসান সাহেব, এই সাংবাদিক কলেজের প্রফেসর, তারপরে জাতীয় কলেজ থাকতেন। তারপর আমি আমাদের সেই প্রধান শিক্ষক উপেন্দ্র বিদ্যাপীঠের হাই স্কুলের তিনি হলেন শিক্ষক, তিনি ওখানে আমার সঙ্গে তারপর আসলো আমাদের গোলাম মুস্তফা সাহেব, গোলাম মুস্তফা টিচার করে বলছে, সে ওখানে সব পৌঁছাই গেল, ওখানে শিক্ষক আমরা সমাজকে একটা করে আছে। ফুল টাইম কেউ দিতে পারে না, ফুল টাইম দিতে পারে না। কিন্তু আবার একজন আছে জিল্লুর রহমান সব সাংবাদিক, সে আবার তার কমার্শিয়াল স্টেশনে জয়েন বলে এই ধরনের স্বাধীন ধারণ লাগে। এই ক্যামেরা নিয়ে আসে মাঝে মাঝে যায় না যায় না। কিন্তু আমার ক্যামেরা নিয়ে আসা দৌড়াতে আবার সন্ধ্যা করে আবার বিকালে যখন আসি পাবে সবাই আমার কাছে এই তথ্যগুলি নেয়, নিউজ করে, তথ্য নিয়ে তারা নিউজ করে, এইভাবে নিউজ করে। আরেকজন আসলে আবুল কাশেম সাহেব, সেও তার ওই দিঘাকান্ত থেকে আবার দিকে আসে, নিউজ নিয়ে আসে। আমি এই যে দোয়া করি দুজন মিললে আবার রিপোর্ট করে একসাথে কোম্পানি রিপোর্ট করি। এই রিপোর্ট আবার অন্য লাইনে তখন রাত্র 12টার সময় টেলিফোন করে টেলিগ্রাম বুক করে দিতাম। কি সময় তো ডিসির অফিস থেকে টেলিগ্রাম বুক করে দিতাম, টেলিফোন বুক করে দিতাম যে আপনার রিমাইন্ডার এটা বুক করে, ডিসি অফিসে বুক করে দিতাম আপনি রিমাইন্ডার, তারা 4টার সময় আমাদের। তখন আবার অন্য সরকারি বিভিন্ন প্রোগ্রামের সাথে আবার লাইন বুক করতে, ট্যাঙ্গল বুক করতে, তারা নিউজ করলাম, এই লিখিত সব বলা। তখন আমাদের সমস্যা হয়। তারপরেও 12টা পর্যন্ত আমাদের অফিস, 12টা পর্যন্ত আমাদের রিপোর্ট। পরে 1টার সময় দুটিকে ভর্তি হয়, যে ট্রেন আছে ট্রেনে ভর্তি আসতে 1টার সময় আমি ছিলাম। আবার 1টার সময় ভর্তি করতে পারতাম, সকালে ভর্তি করতাম। এখন যখন সকাল 7টার সময় ভর্তি করছি, আমরা 1টার সময় ভর্তি। এই ভর্তি আসার পরে আমরা ভর্তি করতাম। আর পরে বাচ্চাঞ্চলগুলিতে পরের দিন ভর্তি যেত, একদিনের পত্রিকা দুজন ধরে পরের দিন ভর্তি। এই গল্পগুলো শুনলে এখন মনে হয় রূপকথার গল্প শুনছি। আমাদের কাছে তো এখন এত সহজ। তারপর ট্যাঙ্গল বুক করলে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা 1টা বেজে যায়, কী করবো যাবো। এরপর সাপাই সকালে 3টার সময় থাকবো, সাপা শেষে। এরপর 8টার সময় ট্রেন ছাড়ে, 7টার সময় ট্রেন ছাড়ে, ট্রেনে তুলে ভর্তি আসে। এই প্রতি বিভিন্ন ডিস্ট্রিবিউশন তো মুক্ত আসা প্রত্যেক ভর্তিকালে একটা শুধু আমরাই পাই। একমাত্র এই লোকের 2 ঘন্টা লাগে যাইতে, তখন তো বাসটা ওই রুম বা বাসের রুম নাই, যাইলি বা ফার্স্ট আমার বাস নাই, এটাই যাবে তার ওই 8টার সময় ভর্তি হবো তারা, এরকম ভর্তি হবো, এইরকম ছিল। আর ছবি ছবি আমরা ব্লক করে মানুষ ব্লক করে ছবি পাঠাইতাম, অথবা ঢাকা গিয়ে দিতাম, তারা হয়তো অফসাইডে তখন সাপোর্ট তখন অফসাইড মেশিন সব অফিসে অফসাইড মেশিন ছিল, তখন অফসাইড মেশিনে আমরা প্রত্যেক ছবি সাপোর্ট এক ছবি সাপোর্ট 200 টাকা পাইতাম। কিন্তু খরচ করতে তো 800 টাকা। তারপরও যে ছাপা হওয়ার পর যে আনন্দ এইটা বুক করছি, বই দেখতে প্রত্যেক কোন সময় প্রতি না দেখে দেখতে পারতাম, প্রতি না দেখতে পারতাম, প্রতি দেখতে ওইটা প্রথমত নিজে কিনে বসে দেখে আমি নিউজে পড়তে হবে, আমি কি নিউজে লিখলাম সেটা কি আমার কাছে ভালো লাগলো না তাহলে পাঠকের কাছে ভালো লাগবে না।
আমার যদি ভালো না লাগে তো পাঠাবে ভালো লাগবে না। ভালো লাগে। তখন দেখলাম যে আমরা যা পাঠাই একলা আমরা কাটাম না সব সুন্দর করে দেখতে লাগে তখন পুজো দেওয়া তোমার বস্তু সংবাদ পাঠায় এবং কোনো প্রতিবাদ নেই কোনো মামলা নেই অনেকে মামলা হয়ে যায় প্রতিবাদ করে মামলা হয়ে যায় আমাদের প্রতিবাদ নেই নিয়ে যায় কেন প্রতিবাদ নেই কারণ আমি তো সঠিক তথ্য দিচ্ছি সঠিক তথ্য মতো বলতে পারবে না অনেক সময় হয় তা না ইচ্ছা করে প্রতিবাদ দেয় প্রতিবাদ দিয়ে প্রতিবাদ দিয়ে আমাদের যেমন লাগে বা পরে ভাই মাপ চার দিন কী বলবো যে আমরা আসলে 1982 সাল 90 দশক 90-এর যে আলোচনা মানে আমার কাছে তো আমাদের কাছে এগুলো শুনলে এখন রূপকথার গল্পের মতো শোনা যায় আর কি মনে হয় আর বর্তমান সময়ে এত সহজলভ্যতার মধ্যেও কিন্তু আমরা পত্রিকা তো পড়ি না বা এখন পাঠক পাওয়া আসলে মুশকিল আগে খুব কম মানুষ পড়তো কিন্তু এত কষ্ট করে খুঁজে খুঁজে পড়তো যে যিনি পড়তেন তার আশেপাশে আবার অনেক মানুষ যা বসতেন বসে শোনার জন্য, নাতিরা, ছেলেমেয়েরা বইরা শোনানো হতো যে এই আর একটা গল্পগুলো বিষয় আমরা যে এই যে নিউজটা আসতো নিউজটা আসার পরে নিজের কাছে যে আনন্দ পাইতাম যে আনন্দটা বলে এই আনন্দ এই সব সময় হয় না এবং এখন তো রূপ কথা মতো হচ্ছে যে আসলেই এরপরে যে অফিসের কিনতে হয় এরপরে যে ব্লক করে পত্রিকা বানায় পত্রিকা বিশেষ করে কোনো দূর আটটার সময় ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট করে ঘটনা ঘটে এই ছবি তুললে আবার লোক দিয়ে বাড়ায় লোক দিয়ে হইতো লোক দিয়ে আমাদেরকে উড়াইতো টাকা আমাদের বর্তমান সাইফুল সাহেব মানুষ সেক্রেটারি ইনি গল্প প্রতিদিন ছিলেন কিন্তু সেই আইসা বর্তমান মানুষ ছিলেন আইসা যেভাবে চলে আসছে কেমন আসতে দিনের মতো আগে সবার কাছ থেকে সংগ্রহ করতো। ও সে প্রথমে আমার আজাদ পত্রিকার সে সিদ্ধেশ্বরী ওখানে গিয়ে আগে নিউজটা বাড়াইতো দিত নমদের হেরা ভাই সে আস্তে দিয়ে যে তারপর তার অফিসে এসে আসতো সময় অফিসে আসতো মানে একটা নিউজ করার জন্য কত কষ্ট সেই নিউজ এটা বহন করে নিয়ে যেত টাকা দিয়ে আবার রাত্রিবেলা ট্রেনে ফিরতো বাসে যাইতো আবার ট্রেনে ফিরতো কারণ তখন তো ট্রেন নাই তো রাত্রিবেলা ট্রেনে ফিরতো অথবা বাসে ট্রেনে ফিরতো 3টা সব 5 হবে 7 হবে এই ট্রেনে ফিরতো এরকম ভাবে আসছে এত কষ্ট করতেছে আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি আমি তো অভিনন্দন জানাই তাকে যখন দোয়া করে যাচ্ছে ভালো থাকে আমরা এএইচএম মোতালেব স্যারের কাছ থেকে শুনতে চেয়েছিলাম বৃক্ষপ্রেমীর বৃক্ষের অনুপ্রেরণার গল্প সেখান থেকে একই সাথে তিনি যেহেতু সাংবাদিকতা করেন সাংবাদিকতার সেকাল একালের আলোচনা চলে আসছে তো এই আলোচনা থেকে যারা বর্তমান সময়ে সাংবাদিকতা করেন তাদের জন্য অনেক লেসন এখানে আছে আগে একটা নিউজ করতে কত পরিশ্রম করতে হতো কত কষ্ট ছিল আর এখন কিভাবে আমরা নিউজ করি এই নিউজের মধ্যে এখন হ্যাঁ টেস্ট কার্ড এবং নিউজের মধ্যেও যা খুশি তাই লিখে দিই কিন্তু না কিন্তু তথ্য হলো যে আমার সম্পাদক সাহেব হাবিবুর রহমান সাহেব জানেন সম্পাদক এবং সব বলতেন একটা কথা মোতালেব আপনি ভাষারই দিক শুধু হইতে পারে ভাষাগত দিক আমরা অন্যরকম হইতে পারে একজন ভাষা হইতে পারে ভাষার দিক দিয়ে কোনো হইতে কিন্তু তথ্য দিয়ে নির্ভুল থাকে তথ্য আপনি লিখবেন যে 41 থাকতে হবে 41 মধ্যে কিন্তু 42 দিতে পারবেন এটা আমরা কনফার্ম করি ভালো করে দেখবেন এবং সে ধরুন জানেন ভুল ত্রুটিগুলো ছিল এগুলি খুব ভালো করেছে ভালো প্রকৃতিটা ছিল তারা এগুলি ভালো করে লক্ষ্য করে এবং যদি ভুল থাকে সে এটাকে গ্রহণ করতো প্রত্যেক বন্ধ করেছে প্রত্যেক জানা প্রত্যেক যেমন আমরা তুলে থাকবো এরকম ঠিক আছে একদিকে একটা তীব্র বানানটা হবে তো ওই দিকে দিয়ে বড় কিন্তু আমি দিচ্ছি রসিকের দিয়ে 10 বার লেখাইছে এই বানানটাকে 10 বার লেখাই আর অঙ্ক করবো না শিখতে হবে জানতে হবে আমি যদি মনে করি আমি খুব বড় লেখক স্থায়িত্ব হবে আমাকে সবসময় আবেদনমূলক কথা বলতে হবে আবেদনমূলক কথা বলতে হবে তাইলে আমার সব কাজ মানে সফলতা আমি লাগবে আমি মনে করি আমি অনেক বড় কিছু হয়ে গেছিলাম আমি কিছুই এদিকে আসতে করতে আমাদের পড়াশোনা করতে আমি কিছুই না গাছ তুমি থাকি গাছ লাগালাম আমরা ওর সাথে আমি থাকি আমার সাথে কি আমি থাকি আর কি মূল কাজটা আমরা এই করতেছি ঠিক আছে 1975 সালে আনসারউদ্দিন স্যার আনসার সিদ্দিকী স্যার মারা গেছে। হ্যাঁ মারা গেছেন ওনার আত্মার মাগফিরাত কামনা করছি তো ওনার মাধ্যমে ওনার কাছ থেকে যে শুরুটা হয়েছিল যে মোতালেব গাছ লাগাও কোথায় লাগাবো স্যার সার্কিট মাঠে লাগাই দিই এই যে শুরুটা ছিল 1975 সালে তারপর থেকে আজ 2025 75 তো আপনার সাংবাদিকতা 82 সালে গাছ লাগানোর পর তো এই যে চলছে এখন হ্যাঁ ওনার যে একটু উপরে যদি দেখায় উনি দেখাচ্ছেন যে ওনার ফোনেও বিদেশে ওনার অনেক পরিচিত বন্ধুরা গাছ লাগাচ্ছেন সেগুলো ওনাকে ফেসবুকে বা বিদেশ থেকে আপনার এখানে আসছে আমি যে বলি যে গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ গ্রিন ওয়ার্ল্ডের মধ্যে গ্রিন ওয়ার্ল্ডের মধ্যে থাকবে রাস্তায় গেছে আমার সাথে
আচ্ছা, আপনার ওই প্রতিবেদন দেখে তারা আসছেন? না না, তারা বামিজি বাইকে আসে, এদিকে মানে আপনার সাথে? তাদের কাজে আসে, আমার দেখা হয় সকালে গাছ থেকে, তা আসেন ও আচ্ছা আচ্ছা, এই যে কেমন কেমন গাছ লাগান। জি জি, এই যে বিদেশিরা একসাথে লাগাচ্ছেন। আচ্ছা, চমৎকার। তো এই যে চলছে 2025 সাল, ওনার বর্তমানে বয়স 69-70, ওনার মাঝে যে তারুণ্য, আমি আসলে, আমরা তো যুবক হয়েও মনে করি যে ওই যে কাজী নজরুল ইসলামের কবিতার কথা মনে হয় যে দুতির নিচে যৌবন আর যুবকের মাঝে দেখা যায় বার্ধক্য। এই যে উনি আসলে বিদেশি নাগরিক যারা এখানে পর্যটক মূলত বাংলাদেশে ঘুরতে আসছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের বা বিভিন্ন সংস্থার, তো ওই যে সকালবেলা উনি যখন গাছ লাগান তখন ওই যে দেখা হয়েছে এবং ওনাদেরকে নিয়ে যে গাছ রোপণ করছেন, ওনার এই একটা চিত্র। আজকে সকালে উনি 10টি গাছ লাগিয়েছেন, সেটার আমিও ওনার সাথে আজকে সেই সুযোগটা পেয়েছি, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দানের জন্য। আজকে আমরা অনেকগুলো অনুপ্রেরণার দিক নির্দেশনামূলক কথা শুনলাম, গল্প শুনলাম, এক তো সমাজ সচেতনতামূলক বৃক্ষের কথা, বৃক্ষপ্রেমী, পাশাপাশি আমরা সাংবাদিকতা নিয়েও অনেক কিছু শুনলাম। যারা নতুন সাংবাদিক আছেন, যারা সাংবাদিকের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনুপ্রেরণার এবং দিক নির্দেশনামূলক হয়ে থাকবে। তো আপনার এখন একটু অন্যরকম কথা বলি, যে আপনি সবসময় তো গাছ লাগাচ্ছেন, মানুষের বাবা পাচ্ছেন, মানুষ আপনাকে সাহায্য করছে, অনেকে গাছ দিচ্ছে, কখনো কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যে এক জায়গায় গাছ লাগিয়েছেন, ওখানে যে আপনি প্রবলেম ফেস করছেন? আমরা একটু এখন এই যেমন প্রতিবন্ধকতার কথা শুনি। হয়েছে যে যখন গাছ লাগাইছে নদীর পাড় দিয়ে, গাছের গাছ দিয়ে গাছ লাগাইছি, তারা বলছে গাছ লাগাবেন না, কি হচ্ছে না, গাড়ি চলে গাছ বলেন দিলেন, আমি কিছু করি না, তবে তো করতে হবে না, গাছ লাগানো তো আমার ইচ্ছাতে গাছ লাগাই। আমার তো বলেন আমরা গাছ না লাগিয়ে জল দিব আমরা, এগুলো বলছেন না। ঠিক আছে, আমি গাছ লাগাইছি, একজন না করলে আমি যাবো, জমি যাবো কেন, আমি জমি যাবো না, আমি তো গাছ লাগাইতেছি, আমি আমার পরিবেশ ভালো করতেছি। তারা এক সময় হয়তো বুঝবে যে, তখন বুঝবে যে না, এটা ভালো কাজ করছে, ওই যে একটা খারাপ করছে, নিজের মতো অনুশোচনা আসবে, তো নিজে এসে গাছ লাগাবে। তার সঙ্গে দোকান, তাই তোর কত তোকে যাবো দোকানে আমার, আর সাইড না লাগে যাবো, জায়গা খালি আছে, আমি যাবো ওখান থেকে লাগাবো দোকানে। তা আপনার তো সেই 1985 সালের গাছ, আজ হচ্ছে 2025, 30 বছর, 40 বছরের মতো, তো এখন অনেক গাছে ফল হয়েছে, ফুল হয়েছে, বিক্রি করে বাজারে নিয়ে আসে, বিক্রি করতে আসে, ফলের সব বিক্রি করতে আসে। আপনি আপনার লাগানো গাছ থেকে ফল ফুল খেয়েছেন? হ্যাঁ পাইছি, অনেক পাইছি, আমরা কিনে নিছি। আমি ওই যে বললাম যে গুটি দাম গুটি দাম, আমি নিজে হয়তো 80 টাকা কেজি, ওর ফেলাইয়া যদি চাউল বুঝতে পারো, আমি তোমার টাকা দেন। 80 টাকা কেজি কিনছে, বাজার 100 টাকা কেজি, আমার 20 টাকা কম নিচ্ছে, 80 টাকা কেজি টাকা দাম কিনে গেছে। আমি আপনার লাগানো গাছের ফল আপনি কিনে খেয়েছেন। আর যেসব গাছগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে দিয়েছেন, গ্রামের মানুষের বাসা বাড়িতে, তারা তো উপকৃত হচ্ছে। যাক, আপনি অদূর ভবিষ্যতে এই পৃথিবীটাকে কিভাবে দেখতে চান? আপনি তো আছেন, মানে আমি প্রকৃতি সবুজ হবে, আমি সবুজ পৃথিবী। সবুজ পৃথিবী দেখতে চাই, সবুজ পৃথিবী একটা সুন্দর পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী বাস করার মতো একটা পৃথিবী গড়ে উঠবে। গ্রিন ওয়াল, গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ, গ্রিন ওয়ার্ল্ড, গ্রিন মানে সবুজ, হ্যাঁ, গ্রিন ওয়ার্ল্ড সবুজ বিশ্ব, নাইস লাইফ চমৎকার জীবন, সবুজ বিশ্ব চমৎকার জীবন আমার স্লোগান আছে। এখন আমি বাংলাদেশের মধ্যে নাই, আমি সারা পৃথিবী জুড়ে আছি, সারা পৃথিবীটাকে সবুজ করতে চাই। সবুজ করলেই আমরা সবাই বাঁচবো, কারণ আমার জন্য না, আমি বাঁচতে চাই, আমি রাস্তাঘাটে বাঁচতে আমি না, আমি পৃথিবীর মানুষকে বাঁচতে চাই, সুন্দর বাসগৃহ করে যেতে চাই পরবর্তী প্রজন্মের জন্য। সে আসে আমি রাস্তায় সেগুলো আশা নিয়ে যাচ্ছে এবং আমাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আমরা যে দেখেন যার যে অবস্থান থেকে আসেন, যে যেখানে থাকেন সেখানে 10টা গাছ লাগান, 10টা গাছ লাগান, আপনি সুবিধা মতো গাছ লাগান, কিন্তু গাছ লাগান, গাছটা বন্ধ করে না লাগান। যে আগে মনে হয় একটা স্লোগান ছিল এরকম সরকারি উদ্যোগে, যে একটা সন্তান হবে একটা গাছ লাগাতে হবে। গাছ লাগাতে হবে। তাহলে আমরা এরকম ভাবে যদি প্রতিদিন না পারি, মাসে অন্তত যদি একটি গাছ লাগাই, বা এক বছরে 12টা গাছ লাগানো, একটা ব্যক্তি যদি 12টা গাছ লাগায়, একটা পরিবারে যদি 5 জন মানুষ থাকে, কত গাছ হবে, আমাদের বিশ্বটা হয়ে যাবে সবুজ। ওনার যেটা স্লোগান গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ, তো ওনার যে আকাঙ্ক্ষা ভবিষ্যৎ নিয়ে, বিশ্ব নিয়ে, সেই আকাঙ্ক্ষা সকলের জন্য মঙ্গলময়, এবং সেই মঙ্গলময় আকাঙ্ক্ষাটি পূরণ হবে সে প্রত্যাশা আমাদের। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যদি নতুন প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য কোনো কথা বলার থাকে, শেষ কথা। আরেকটু বলতে চাই, সেটা হলো যে আমি আমার ব্যক্তিগত জীবন বলিনি, আমার ব্যক্তিগত জীবনে আমি এখন আমার এক ছেলে এক মেয়ে, দুজনের সঙ্গে চাকরি করে, আর আমার ওয়াইফ সাথে সংগ্রাম, তিনি মারা গেছেন, চলে গেছেন, আল্লাহ থেকে নিয়ে গেছেন, এবং সেই যেন বেহেস পায়, সেই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবো। ধন্যবাদ। জি, আপনার
পারিবারিক জীবনও সফলময়। আপনি আসলে একজন সফল মানুষ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, এখন বৈশ্বিক জীবনে। বৈশ্বিক জীবনে যে আপনার চিন্তা চেতনা, সেই বৈশ্বিক চিন্তা চেতনা মঙ্গলময় চেতনা সফল হোক সেই প্রত্যাশা রেখে যারা আমাদের সাথে ছিলেন, যারা এই ভিডিওটি দেখবেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আছে এখানে শেষ করছি।